মন খারাপের আগমন ঘটেছে রায়ের দুয়ারে। কোনো কিছুই ভালো লাগছে না তার, কোথাও শান্তি পাচ্ছে না। একটা মানুষকে ঘিরে তৈরি হওয়া অনুভূতি দিনকে দিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে। ভীষণভাবে সেই মানুষটিকে অনুভব করছে প্রত্যেকটা মুহূর্তে। মনের মধ্যে সর্বক্ষণ চলতে থাকে নানান ধরনের ভয়। মানুষটা কি অন্য কাউকে ভালো লেগে যাবে? মানুষটা কি রায়কে ছেড়ে দেবে? মানুষটা যদি বদলে যায়? সত্যি কথা বলতে ওই মানুষটি অন্য কাউকে পছন্দ করলে রায় বাঁচতে পারবে না। তার চোখে অন্য নারীর প্রতি মুগ্ধতা রায় সহ্য করতে পারবে না। কিন্তু এইসব যে কেউ বুঝতে চাইছে না। ঘটা করে জানানো হলো সবাইকে, কেউ পাত্তা দিল না। উল্টে বলে দিল রায় এখনো ছোট, বড় হোক, তারপর না হয় বিয়ে নিয়ে ভাববে। রায় বড় হতে হতে যদি মিহান নতুন মানুষ খুঁজে নেয়। তীব্র অস্থিরতায় কলিজা কেঁপে ওঠে রায়ের। বালিশে মাথা ঠেকিয়ে রাখতে পারল না। শেষমেশ উঠে বসে। রায়ের পাশেই ইভা ঘুমে আছে। ঘাড় বাঁকিয়ে ইভার পানে এক পলক তাকিয়ে নীরবে বিছানা ছাড়ে। গুটি গুটি পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় রায়। বিশাল আসমানে থালার মতো চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় আলোকিত হচ্ছে গোটা জমিন। ওই তো মিহানের ব্যালকনি দেখা যাচ্ছে। রায় হাঁটু মুড়ে বসে পড়ে। রাত আনুমানিক 2 কি 3টে বাজতে পারে। প্রেমে পড়লে মানুষের সাহস বাড়ে, কথাটা একদম সত্যি। যে রায় অন্ধকারে ভয় পেত, সেই রায় এখন এই অন্ধকারেই বসে আছে। তার মনে ভয় বিরাজ করছে, তবে তা অন্ধকার দেখে নয়, প্রিয় মানুষটিকে হারানোর ভয়। দীর্ঘক্ষণ বালকনিতে বসে থাকার পরেও তার ভালো লাগছে না, শান্তি পাচ্ছে না মেয়েটা। অগত্য বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। ভেবে ফেলে মিহানের কক্ষে যাবে। আবার ভাবে কেউ যদি দেখে ফেলে। দোনমনো করতে করতে অন্ধকার হাতড়িয়েই মিহানের কক্ষের দরজার সামনে উপস্থিত হাত বাড়িয়ে কড়া নাড়ার উদ্দেশ্যে দরজায় হাত রাখতেই খুলে যায় সেটা। মৃদু হাসে রায়। বাহ, খোলাই রয়েছে। বরাবরের মতো প্রথমেই মাথাটাই ঢুকিয়ে দেয়। ড্রিম লাইটের আলোতে দেখা যাচ্ছে মিহান বিছানায় শুয়ে আছে, কানে ফোন। কারোর সাথে কথা বলছে সে। বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে রায়ের। এত রাতে কার সাথে কথা বলে? সত্যি কি দ্বিতীয় নারীর আগমন ঘটেছে তবে? গলা শুকিয়ে আসে রায়ের। কি কথা বলছে শোনার উদ্দেশ্যে এগিয়ে যায়। 2 পা বাড়াতেই শুনতে পায়, মধু, টেনশন নিও না, আমি আছি তো। কখনোই তোমার হাত আমি ছাড়বো না, প্রমিস করছি। কালকে বাবার থেকে টাকা নিয়ে আমি তোমাকে কক্সবাজার নিয়ে যাব, ওকে? আর কিছু শোনার ইচ্ছে হলো না রায়ের। আখি পল্লব টলমল করে ওঠে। উল্টো ঘুরে এক দৌড়ে কক্ষ হতে বেরিয়ে আসে। নিজ কক্ষ অব্দি যেতে যেতে 2-4 বার হোঁচট খেয়ে ফেলে। নিত্যদিনের মতো আজকের সকালটা সুন্দর নয়। খাওয়ার টেবিলে কোনো হইচই নেই। রিনিঝিনি নুপুরের শব্দটাও নেই। চিকন স্বরে কেউ খিলখিল করে হেসে উঠছে না। মোশাফফর চিন্তিত ভঙ্গিমায় তাকায় রায়ের মুখপানে। চুপচাপ খাচ্ছে সে। কারোর দিকে তাকাচ্ছে না, কাউকে কিছু বলছে না পর্যন্ত। মাথা নিচু করে মুখে অনবরত খাবার পুড়ে যাচ্ছে। পাশেই মিহান বসেছে। সে ফোন দেখতে ব্যস্ত, কারোর সাথে চ্যাটিং করছে। ইভা, সকাল, বেলা, মীরা ওরা এমনিতেও চুপচাপ থাকে, খাবার সময় বেশি কথা বলে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে না হতেই রায় মুখ চেপে দৌড়ে চলে যায় বেসিনে। গলগল করে বমি করে ফেলে। বরাবরই এমন হয়, পরিমাণের চেয়ে একটু বেশি খেলেই তার বমি হয়ে যায়। সালমা বেগম রায়ের মুখ মুছিয়ে দিয়ে সোফা এনে বসিয়ে দেন। রাশেদুল মেহের মাথায় হাত বুলিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মোশাফফরও তৈরি হয়ে এসেছেন। বাড়ির মূল ফটক দিয়ে বেরোবে, তখনই মিহান তাকে ডাকে। বাবা, কথা ছিল একটু। বলো। আমার কিছু টাকা লাগবে, কক্সবাজার যাব। মোশাফফর পকেট থেকে চেক বই বের করে তাতে সাইন করে দেন। মিহান মৃদু হাসে। গোটা ব্যাপারখানা খেয়াল করে রায়। কক্সবাজার যাবে ওই মেয়েকে নিয়ে? রায় সেটা সহ্য করবে কিভাবে? আজকে একটা বারও মানুষটা রায়ের পানে তাকালো না, একটা কথাও বলল না, একটাবার হাতটাও ধরল না। চোখ দুটো টলমল করে ওঠে রায়ের। মিহান রায়কে ডিঙিয়ে নিজ কক্ষের পানে চলে যেতেই হু হু করে কেঁদে ওঠে রায়। রহিমা বেগম পাশের সোফাতেই বসেছিল। নাতনিকে কাঁদতে দেখে বিচলিত হন তিনি। কি হয়েছে বউ, কান্দোস কেন? রায় জবাব দেয় না। রহিমা বেগমকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে ফুপাতে থাকে মেয়েটা। রহিমা বেগম হাই হাই করে সবাইকে ডেকে ওঠেন। রায়ের চোখের পানি তার একদমই সহ্য হয় না, বড্ড আদরের চেয়ে। রিনা বেগম ছুটে আসেন। মেয়েকে কাঁদতে দেখে নিজেও বিচলিত হন। শাশুড়ির বুক থেকে তুলে নিজের বুকের সাথে চেপে ধরে। আদুরি ভঙ্গিমায় মাথায় হাত বুলিয়ে বলে, আমার মানিক সোনা মা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? বলো আমায়, মা সব ঠিক করে দেবে। মায়ের আশকারায় রায়ের কান্নার স্বর বেড়ে যায়। ভাঙা ভাঙা গলায় বলে ওঠে, আমার আর বাঁচতে ইচ্ছে করছে না আম্মু, আমি বোধহয় মরে গেলে শান্তি পাবো। রিনার কলিজাটা কেঁপে ওঠে। কি হলো তার সরল মেয়েটার?
কেন এসব কথা বলছে? অনবরত সে প্রশ্ন করে যায় রায়কে, কিন্তু কোনো জবাব মেলে না। শেষমেশ চুপচাপ বসে থাকে মেয়েটা। অনেকক্ষণ সময় নিয়ে স্বাভাবিক হয় রায়। মাকে বলে সে ঘুমাবে, তাকে রুমে দিয়ে আসতে। রিনা বেগম মেয়েকে ধরে রুমের পানে এগোয়। মাঝপথেই দেখা হয় মিহানের সাথে। সে তাড়াহুড়ো করে বলে, রাই, কয়েকদিনের জন্য কক্সবাজার যাচ্ছি, তোকে কল করব। ছোটো মা, আসছি। সাবধানে যাস। মিহান চলে যায়। রায় একবারও তাকায় না তার পানে। রায়কে রুমে শুইয়ে দিয়ে রিনা চলে যায়। তার এখন অনেক কাজ, এখনো হাড়ি পাতিল মাজা হয়নি। মা কক্ষ থেকে বের হতেই রায় উঠে পড়ে। ড্রেসিং টেবিলে ড্রয়ার হাতড়ে একখানা ধারালো ছুরি বের করে। কোনো কিছু চিন্তা না করেই এক হাতের রগের উপর টান মেরে দেয় পরপর, অন্য হাতেও তাই করে। মুহূর্তেই সাদা ফ্লোর রক্তে লাল হয়ে যায়। রায় পড়ে যায় ফ্লোরে। সকাল আজকে বড্ড তাড়াহুড়ো করে বাড়ি ফিরেছে। কেন জানি ক্লাস করতে মনই চাইল না। বরাবরই সে বাড়িতে ফিরে রায়ের কক্ষে ঢুকে পড়ে। রায়কে একটু জ্বালিয়ে তারপরে ফ্রেশ হতে যায়। আজকেও তার ব্যতিক্রম নয়। কাঁধের ব্যাগখানা হাতে ধরে ক্লান্ত ভঙ্গিমায় ঢুকে পড়ে রায়ের কক্ষে। বিছানায় ব্যাগ ছুঁড়ে মেরে উচ্চস্বরে ডাকে, রায় পাখি, কোথায় তুমি? কোনো সাড়া না পেয়ে কপালে ভাঁজ পড়ে সকালের। সে নিচু হয়ে জুতোর ফিতা খুলতে উদ্যত হলেই দেখতে পায় সাদা ফ্লোর রক্তে লাল হয়ে আছে। বুকের ভেতরটা কেঁপে ওঠে সকালের। ভয়ার্থক দৃষ্টিতে এদিকে ওদিকে নজর ফেরায়। ড্রেসিং টেবিলের সামনেই পড়ে আছে রায়। হাত দুটো ফ্লোরে পড়ে আছে তার। তা হতে অনবরত গড়িয়ে পড়ছে লালাভ রক্ত। চিৎকার করে ওঠে সকাল। এক লাফে রায়ের পাশে বসে পড়ে। নিথর মাথাখানা নিজের কোলে উঠিয়ে কাপা কাপা গলায় ডাকতে থাকে, এই রাই, ওঠ না। কি হয়েছে তোর? এমনটা কেন করতেছিস? জবাব দিতে পারে না রায়, কেননা সে যে জ্ঞান হারিয়ে ফেলেছে ইতোমধ্যেই। রক্ত দেখে বড্ড ভয় পায় কিনা। ফর্সা মুখখানা ফ্যাকাশে হয়ে গিয়েছে। দুই গালে মোটা দাগ পড়ে গিয়েছে। কান্নার ফলে দাগ বসে গিয়েছে বুঝতে একটুও বাকি হয় না সকালের। বড্ড আফসোস হয়। নিজের ছোট্ট বোনটা ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে, অথচ সে কিনা বুঝতেই পারলো না, ধরতেই পারলো না মন খারাপের কারণ। কেমন বোন সে? মনে মনে ধিক্কার জানায় নিজেকে। সকালের চিৎকার শুনতেই সকলে দৌড়ে আসে রায়ের কক্ষে। মুহূর্তেই হুলুস্থুলু হয়ে যায়। চাপা কান্নার শব্দ ভাসতে থাকে গোটা কক্ষ জুড়ে। রিনা বেগম হাউমাউ করে কাঁদছেন। রহিমা বেগম ইতোমধ্যেই কাঁপতে কাঁপতে বসে পড়েছেন মেঝেতে। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না তার। সালমা বেগম রায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, পাগলের মতো ডাকছেন তাকে। কিন্তু হায়, তাদের কলিজার টুকরোটা যে সাড়া দিচ্ছে না। সালমা বেগম অসহায় স্বরে বলে ওঠে, কেমন মা আমি? আমার বাচ্চা কষ্ট পাচ্ছে, বুঝতেই পারলাম না। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। সবাই নিজ নিজ কর্মস্থলে চলে গিয়েছে। এই মুহূর্তে কাউকে একজনকে দরকার, কিন্তু কল করার মতো পরিস্থিতিতে যে কেউ নেই। রহিমা বেগমের আখি পল্লব বন্ধ করে নেতিয়ে পড়েছেন। শরীর কাঁপছে অনবরত, তাকে সেবা যত্ন করা প্রয়োজন। সকাল কাপা কাপা হাতে নিজ ফোনখানা তুলে নেয়। কল লিস্টে সবার প্রথমে মিহানের নাম্বার ছিল, তাই কল করে সেই নাম্বারে। সে মূলত জানে না মিহান কক্সবাজারে যাচ্ছে। কল রিসিভ হতে সময় নেয় না। মিহান এখনো বাসে ওঠেনি, এখনো মিনিট 20 পরে বাস ছাড়বে। সকালের কল দেখে তাড়াহুড়ো করে রিসিভ করে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে? কল কেন করেছিস? সকাল উচ্চস্বরে কেঁদে বলে ওঠে, ভাইয়া, রাই সুসাইড করেছে। দুই হাতের রক কেটে ফেলেছে। ব্যাস, আর কিচ্ছুটি শুনতে পায় না মিহান। হাত ফসকে ফোনখানা জামিনে পড়ে যায়। পিচ ঢালা রাস্তা হওয়ার সুবিধার্থে ব্যাক কভার খুলে যায়। স্তব্ধ মিহান ধপ করে বসে পড়ে রাস্তায়। মাথা কাজ করছে না তার। কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। কলিজা লাফাচ্ছে বিকট শব্দ করে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা 2-3 জন মানুষ এগিয়ে আসে মিহানের দিকে। কাঁধে হাত রেখে শুধায়, ভাই, কোনো সমস্যা? জবাব দিতে পারে না মিহান। প্রচন্ড ঘাম হচ্ছে তার। ইতোমধ্যেই কপাল বেয়ে এবং গলা বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে। কণ্ঠস্বর কাঁপছে। মিহান ডান হাতখানা উঁচু করে কিছু একটা ইশারা করার চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। তার হাতখানা উঁচু করতে পারছে না সে। নিজের মাথাটা বড্ড ভারী মনে হচ্ছে। বসে থাকা দায়। অতঃপর ধীরে ধীরে আঁখি পল্লব বন্ধ করে ফেলে মিহান। ব্যালেন্স হারিয়ে পড়ে যায় পিচ ঢালা রাস্তায়। এইভাবে কল কেটে যাওয়ায় হতাশ সকাল আবারও কল করে, কিন্তু কলখানা ঢোকে না। বড্ড বিরক্ত হয় সে। কেন এমন হচ্ছে? পর মুহূর্তেই সিদ্ধান্ত নেয় বাবাকে কল করবে। বাবার নাম্বারটা খুঁজে পেতেও যেন সময় লাগছে অনেক। তাড়াহুড়োই কাজ আগায় কম, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে সকাল। তখনই তানভীর উপস্থিত হয়। সে মূলত এই দিক দিয়ে যাচ্ছিল, তাই একটু দেখা করে যাবে বলে এসেছে সে।
কিন্তু এসে ড্রয়িং রুমে কাউকে উপস্থিত না পেয়ে মৃদু শব্দ ভেসে আসে রায়ের কক্ষ হতে। তা টের পায় সে। সেই শব্দের টান ধরেই তানভীর রায়ের রুমে দিকে আসে, কিন্তু এখানে এসে এমন অবস্থা দেখে একদমই আশা করেনি সে। হৃৎপিণ্ড যেন তার থমকে গিয়েছে কিছু মুহূর্তের জন্য। শুকনো ঢোক গিলে বসে পড়ে রায়ের পাশে। সালমা তানভীরকে দেখে বলে ওঠে, আব্বা, আমার কলিজাকে বাঁচা, আমার সোনা মরে যাচ্ছে, কিছু কর আব্বা। কাপা কাপা হাতে রায়ের হাতখানা ধরে তানভীর। চোখ বন্ধ করে নিজেকে একটু স্বাভাবিক করে অবচেতন রায়কে পাজা কোলে তুলে নেয় এবং নিজের সর্বশক্তি প্রয়োগ করে দৌড়াতে থাকে। রিনা বেগম এবং সালমা বেগমও পেছন পেছন দৌড়াতে থাকেন। সকাল বাড়িতেই থেকে যায়, দাদিকে দেখতে হবে যে। ভাগ্য সহায় না থাকলে যা হয় আর কি। রাস্তায় কোনো গাড়ির দেখা নেই, থেমে থাকে না তানভীর। সে একই ভঙ্গিমায় দৌড়াতে থাকে আর একটু পরপরই বিড়বিড় করে বলতে থাকে, আমি তোর কিচ্ছু হতে দেবো না রাই, তুই একদম ঠিক হয়ে যাবি, তোকে বাঁচতে হবে, আমার জন্য বাঁচতে হবে। সর্বক্ষণ হাসি খুশি এবং আনন্দে মাতোয়ারা পরিবারটিতে নেমে এসেছে দুঃখের ছায়া। বিষণ্ণতায় ছেয়ে গিয়েছে চারিপাশ। হাসি তো দূর, কারো মুখে কোনো কথা পর্যন্ত নেই। নিস্তব্ধতায় চারিপাশে গ্রাস করে ফেলেছে। মাঝে মধ্যে চাপা স্বরে কান্নার শব্দ ভেসে আসছে। রাশেদুল নেতিয়ে পড়েছে। নিজের ভর ধরে রাখতে হিমশিম খাচ্ছেন তিনি। শেষ মুহূর্তে বড় ভাইয়ের কাঁধে মাথা ঠেকিয়ে নিজেকে একটু শান্তি দিয়েছেন। রিনা বেগম কেবিনের সামনে বসে আছেন, তাকে কেউ সরাতে পারেনি সেখান থেকে। ইভাও মায়ের পাশে বসে কান্না করছেন। রাশেল আর তানভীর এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করেই চলেছে, কখনো রক্তের জন্য তো কখনো ঔষধের জন্য। পাগল পাগল লাগছে তানভীরকে দেখতে। উস্কো খুস্কো চুল, লাল আখি পল্লব, ফোলা ফোলা গাল, সাদা শার্টে ভর্তি রক্ত। এক পায়ের জুতো আছে তো আর এক পায়ের জুতো কোথায় জানি হারিয়ে গিয়েছে, জানা নেই তানভীরের। বোধহয় রায়কে নিয়ে দৌড়ানোর সময় রাস্তায় পড়ে গিয়েছে। হাতের ঘড়িখানাও নিখোঁজ। 2 ঘন্টা হবে হসপিটালে এসেছে, এখনো পর্যন্ত 2 দণ্ডও বসতে পারেনি তারা। দৌড়াদৌড়ি করতেই আছে। 2 ব্যাগ রক্ত লাগবে রায়ের। অনেকটা রক্ত ঝরে গিয়েছে তার শরীর হতে। এখন রক্ত দিতে না পারলে লাইফ রিস্ক হয়ে যাবে। হসপিটালের ব্যাংকে থাকা রক্ত রায়ের শরীরে দিতে দেবেন না মোশাফার। কার না কার রক্ত কবে থেকে জমা করে রাখা তার তো ঠিক নেই। তার কথা, তাজা রক্ত দিতে হবে এখন পরিচিত মানুষদের থেকে। তাদের 3 ভাইয়ের 1 ভাইয়ের সাথেও রক্তের গ্রুপ ম্যাচ হয়নি, এমনকি তানভীরের সাথেও মেলে না। এইদিকে ইমার্জেন্সি রক্তের প্রয়োজন। রিনা বেগমের সাথে মিলেছে, তবে তার শরীরে রক্তের পরিমাণ কম, তাই ডক্টর নেবেন না। দিশেহারা তানভীরের হঠাৎ মনে পড়ে তার মায়ের রক্তের গ্রুপ ও পজিটিভ। সে রাসেলকে বলে ফের দৌড়ে বেরিয়ে যায় মাকে আনতে। মিহানের সেন্স ফিরেছে ঘন্টাখানেক পরে। চোখ খুলতেই প্রথমেই মনে পড়ে রায়ের কথা, সকালের বলা কয়েকটা বাক্য। মুহূর্তেই উঠে বসে। হাতে ক্যানোলা লাগানো ছিল। তাড়াহুড়ো করে ওঠার ফলে রক্ত উঠে যায় সূঁচে। সেদিকে খেয়াল দেয় না মিহান। হাত থেকে ক্যানোলা খুলে দৌড়ে বেরিয়ে যায় কেবিন হতে। দেখতে পায় কেবিনের বাইরে সালমা বেগম বসে কাঁদছেন। মিহান মায়ের পাশে গিয়ে দাঁড়ায়, উত্তেজিত স্বরে বলে, মা, রাইটা ঠিক আছে? ছেলের কণ্ঠস্বর শুনতে পেয়ে সালমা কান্নার স্বর চওড়া হয়। 2 হাতে ছেলের কোমর জড়িয়ে আহাজারি করে বলতে থাকেন, আমার রায় ঠিক নেই আব্বা, ওকে বাঁচা, আমার কলিজাকে সুস্থ করে দে। গলা শুকিয়ে আসে মিহানের। জিভ দ্বারা ঠোঁট ভিজে নেয়। কাপা কাপা স্বরে বলে, কোথায় ও? এসেছি আমি। সালমা হাত উঁচু করে দেখিয়ে দেয় ওপরতলা। মিহান সময় নষ্ট করে না। এই মুহূর্তে রায়কে দেখা প্রয়োজন তার। মায়া ভরা মুখখানা দেখতে না পারলে হৃৎপিণ্ড ঠান্ডা হবে না, কলিজার কাঁপুন যে থামবে না। মোহনা রক্ত দিচ্ছেন। অবচেতন রায়ের মুখপানে তাকালেই তার কলিজাটা ফেটে যাচ্ছে। আহারে, কি হয়ে গেল? মুখে অক্সিজেন মাস্ক লাগানো, টানা টানা আঁখি পল্লব বন্ধ, 2 হাতে ব্যান্ডেজ লাগানো, 4টা করে সেলাই দিতে হয়েছে। ডক্টর বলেছেন দীর্ঘদিন হাত দিয়ে কোনো কাজ করতে পারবে না। পাশেই তানভীর দাঁড়িয়ে আছে। মায়ের একটা হাত তার হাতের মুঠোয় বন্ধি। মোহনা কখনোই রক্ত দেননি, বড্ড ভয় পান তিনি। ভাতিজির কথা শুনে যদিও ভয় পালিয়েছে, তবুও মাকে ভরসা দেওয়ার জন্য তানভীর পাশে রয়েছে। মিহান দরজায় এসে দাঁড়িয়েছে বেশ খানিকক্ষণ হলো, তবে ভেতরে ঢোকার সাহস হচ্ছে না তার। রায় এই মুহূর্তে ভালো আছে জানার পর কলিজাটা ঠান্ডা হয়েছে ঠিকই, তবে শান্তি পাচ্ছে না। মেয়েটা কেন এমন করলো? কিসের দুঃখ তার, যার জন্য সুইসাইডের পথ বেছে নিল? কোনো কারণে কি ভীষণ কষ্ট পেয়েছে সে? কি কারণ? একবার শুধু মিহান জানুক কারণ, তারপর সব কিছু ভেঙে গুড়িয়ে দেবে সে। দুনিয়া উলট পালট করে ফেলবে। মিহান, এখানে আয়। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তানভীর বলে ওঠে। মিহান চমকালো বোধহয়। ইস, এত জোরে কথা বলার কি আছে?
রায় জেগে যাবে তো। ধীর পায়ে এগিয়ে যায় মিহান। রায়ের পাশে থাকা টুলে বসে পড়ে, কাপা কাপা হাতে ছুঁয়ে দেয় রায়ের আহত হাতখানা। কি হলো কে জানে, রায় তখনই চোখ খুলল। টলমল আঁখি মেলে মিহানকে দেখে, হয়তো ঠোঁটের কোণেও একটু হাসি ফুটল। অস্পষ্ট স্বরে বলল, আপনি এসেছেন? অক্সিজেন মাস্ক থাকায় সেই কথা শুনতে পেল না মিহান, তবে বুঝতে পারলো বোধহয়। সে আশ্বস্ত দেওয়ার স্বরে ফিস ফিস করে বলল, আর কখনই কোথাও যাবো না জান, তুই সুস্থ হয়ে উঠ প্লিজ। তানভীর মিহানকে খেয়াল করে। এভাবে রায়ের হাতের ওপর হাত রাখাটা তার পছন্দ হয় না, তাই গম্ভীর স্বরে বলে ওঠে। ও হাতে ব্যথা পাবে। মিহানও সমান তালে জবাব দেয়। আমি অবুঝমি ভাইয়া, বুঝতে পারি সব। তানভীর ফের কিছু বলতে উদ্ধত হয়, কিন্তু ডক্টরের উপস্থিতিতে চুপ করে যায়। ডক্টর রায়কে পরীক্ষা করে মোহনার হাত থেকে সূচ খুলে নেয় এবং বলে, ইনশাআল্লাহ সবটা ঠিক হয়ে যাবে, আপনারা বাইরে গিয়ে বসুন। মিহান বলে ওঠে। আমি থাকি প্লিজ। অগত্যা সকলেই কেবিন থেকে বেরিয়ে যায়। চিন্তামুক্ত হলেও কেউই খুশি হতে পারে না। বেলা, সকাল এবং মীরাকে বাড়িতে রেখে আসা হয়েছিল রহিমা বেগমের যত্ন নেওয়ার জন্য, কিন্তু এই মুহূর্তে তারা সকলেই হসপিটালে এসে উপস্থিত হয়। মোশাররফ রেগে কিছু বলতে যাওয়ার আগেই দেখতে পায় তার মাও উপস্থিত হয়েছে। হাঁটতে পারছেন না তিনি ঠিকঠাক, তবুও লাঠি ভর দিয়ে এগিয়ে আসছেন। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মা যে রায় বলতে অজ্ঞান সেটা অজানা নয় তার। রহিমা বেগম ছেলেদের মুখোমুখি দাঁড়িয়ে বলে ওঠেন, আমার বোন কই? আমি দেখমু তারে, আমারে নিয়ে যাও তার কাছে, আমার কলিজা। বাকিটা শেষ করার আগেই অঝরে কেঁদে ওঠেন তিনি। মিহান মাথা নিচু করে বসে আছে। তানভীর আচমকা বলে ওঠে, আমি রাইকে বিয়ে করতে চাই। যবে থেকেই মীরা ভালোবাসার মানেটা বুঝেছে, তবে থেকেই হৃদয়ে তানভীরের নামখানা লিখে ফেলেছে। প্রথম ভালো লাগা, ক্রাশ কিংবা ভালোবাসা সবটাই এই একটা মানুষকেই ঘিরে। বরাবরই চুপচাপ স্বভাবের হওয়ায় কখনোই মুখ ফুটে ভালোবাসার কথাখানা বলে উঠতে পারেনি, আর না কখনো বলতে পারবে। তবে ভালোবাসা অসম্ভব। স্কুল, কলেজ, ভার্সিটিতে কম প্রপোজাল তো পায়নি সে। সবাইকে রিজেক্ট করেছে এই একটা মানুষের জন্য। ফেসবুক, ইনস্টাগ্রাম এসব অ্যাপসের কোনো দরকারই পড়ে না মীরার। শুধুমাত্র মানুষটিকে দেখার জন্যই সে ক্রিয়েট করেছে। তার এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই, এটা মীরা বেশ জানে, তবুও ভালোবাসে। তার মতে, ভালোবাসলেই পেতে হবে এমন তো কোনো কথা নেই, থাক না না পাওয়া। এই যে তানভীর রায়কে বিয়ে করতে চাইছে, এতে মীরার বুকের ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। খা রোদ্দুরে যেমন গাছপালা ঝলসে যায়, ঠিক তেমন ভাবেই মীরার কলিজাখানা ঝলসে যাচ্ছে। কিন্তু কাউকে বুঝতে দেবে না সে কিছু। রায়কে বিয়ে করে যদি ভালো থাকতে পারে তাহলে তাতেই মীরা খুশি। কিন্তু মিহান এতটা দয়ালু নয়। বোনের মতো তার চিন্তাভাবনা একদমই নয়। সে যেটা চায় সেটা তার লাগবেই, যেমন করেই হোক তার লাগবেই। রায়কে সে ভালোবাসে, রায়ও তাকে ভালোবাসে। তার মানে রায় শুধু তারই হবে। তানভীরের আজাইরা প্রস্তাবে চোয়াল শক্ত করে ওঠে মিহানের, হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। গম্ভীর স্বরে বলে ওঠে, রাইয়ের দিকে তাকানোর সাহস করবি না ভাইয়া। তানভীর দাঁতের দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, কেন? কে হয় তোর? আমি তাকে ভালোবাসি, আর সে আমাকে। মুহূর্তেই তানভীর মিহানের কলা চেপে ধরে, উচ্চস্বরে বলে ওঠে, বাল ভালোবাসে তোকে জানোয়ার। তোর জন্য আমার এই মরতে বসেছিল। বালের ভালোবাসার কথা আরেকবার মুখে আনলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো তোর। মিহানও দমে যাওয়ার পাত্র নয়। সেও তানভীরের নাক বরাবর ঘুষি বসিয়ে দেয়। মোহনা পারছে না তার ছেলেকে ছাড়িয়ে নিতে, এবং সালমাও পারছে না মিহানকে ছাড়াতে। শেষ মুহূর্তে রাশেদুল এবং মোশাররফ ছাড়াই দুজনকে। মোশাররফ আগেই আন্দাজ করেছিল মিহান আর রায়ের সম্পর্ক। আজকে সকালে রায়ের নিশ্চুপতা, মিহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকানো, সবটাই খেয়াল করেছেন এবং বুঝেছেন কিছু তো একটা হয়েছে তাদের মধ্যে। নিজের ছেলের ওপরে বেজায় বিরক্ত মোশাররফ। ভালোবাসলো যখন, তখন আগলে কেন রাখতে পারলো না? এই মুহূর্তে তানভীরের ওপরেও বিরক্ত হচ্ছেন তিনি। রাশেদুল মিহানের মাথায় হাত বুলিয়ে বলে, ঝগড়া করিস না, আমার কলিজা সুস্থ হয়ে যাক আগে। মিহান কিছু বলবে তার আগেই মোশাফফর গম্ভীর স্বরে বলেন, তোমাদের কারোর সাথেই আমি আমাদের ছোট রাজকন্যাকে দিব না। এটা নিয়ে দ্বিতীয়বার কোনো কথা শুনতে চাই না আমি। মিহান বিশ্বজয়ের হাসি হাসে এবং বলে, সে নিজেই নেচে কুদে চলে আসবে আমার কাছে। আই গেস আমি কক্সবাজার চলে যাচ্ছি বলে এই অবস্থা করেছে নিজের। আমাকে ছাড়াও 2 মিনিটও থাকতে পারবে না। বড্ড কনফিডেন্সের সাথে বলে মিহান। মোশাররফ তাচ্ছিল্য হেসে বলে, বাহ, খুব গর্ব হচ্ছে। লজ্জা পাচ্ছ না? তোমাকে ভালোবাসে একটা মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে,
আর তোমার গর্বে বুক ফুলে উঠছে, ইডিয়েট। মিহান জবাব দিতে পারে না। সত্যি তার গর্ব হচ্ছে, তবে এইটা ভেবে যে রায় তাকে ছাড়া চলতে পারবে না। আবার কষ্টও হচ্ছে ভালোবেসে তাকে আগলে রাখতে পারলো না বলে। মোহনা বললেন, রাই তো ছোট, ওর বিয়ের কথা আমরা পরে ভাববো। আপাতত ও সুস্থ হয়ে আমাদের বুকে ফিরে আসুক। কেউ কোনো কথা বলে না, চুপচাপ যার যার আসন গ্রহণ করে। মোশাররফ ফোনের মাধ্যমেই অনলাইন ফ্লাইট দেখতে থাকেন। কবে কবে এবং কখন কখন লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্লেন উঠবে, সেই প্লেনেই তিনি মিহানকে পাঠিয়ে দেবেন লন্ডন। পাসপোর্ট ভিসা আগে থেকেই রেডি, মিহানও জানে সেই বিষয়ে। তবে আরও কিছু মাস পরে যেতে চাইছিল সে। 2 দিন হয়ে গেল রায় হসপিটালে আছে। জ্ঞান ফিরেছে অনেক আগেই, তবে কারোর সাথে কোনো কথা বলেনি। চোখ মেলে দেখেছে শুধু সবাইকে। যখন রাশেদুল, মোশাফফর এবং রাসেল রায়ের হাত ধরে হু হু করে কেঁদে উঠেছিল, সেই মুহূর্তে রায়ের মনে হয়েছে সে ভুল করেছে, তাকে ছাড়া তার পরিবার বাঁচতে পারবে না। মিহান বেশ কয়েকবার এসেছে রায়ের কেবিনে, কিন্তু রায় কথা বলেনি, শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে সবকিছু। চিন্তিত রাশেদুল ডক্টরের সাথে কথা বলেছেন। ডক্টর বলেছে, পেশেন্ট নিজেই কথা বলতে চাচ্ছেন না, তার কোনো প্রবলেম নেই। রায় কথা বলল 4 দিনের মাথায়, যেই দিন তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে। ছোট্ট রায়কে হুইল চেয়ারে করে নিয়ে যেতে বলেছিল ডক্টররা। তখন রাশেদুল কোলে তুলে নেয় মেয়েকে। রায় মুচকি হেসে বাবার বুকে মাথা ঠেকায়, ফিসফিস করে বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি আব্বু, আর কখনো সুসাইড করার কথা চিন্তা করব না। যখনই কষ্ট পাবো চুপি চুপি তোমাকে বলবো, তুমি কিন্তু কাউকে বলবে না। মেয়ের কথা শুনে কান্না পেয়েছিল রাশেদুলের, তবে তিনি কাঁদেননি। দাঁতে দাঁত চেপে কান্না আটকে রেখেছিল। তানভীর এই 4 দিন এক মুহূর্তের জন্য বাড়িতে যায়নি। রায়ের আশেপাশে চিপকে লেগেছিল সারাটাক্ষণ। এই যে এই মুহূর্তেও সে গাড়ি নিয়ে হাজির হয়েছে। বহুদিন বাদে চৌধুরী বাড়িতে আজ মানুষের শোরগোল। এতদিন যেন ভুতুড়ে বাড়ি হয়ে গিয়েছিল। রহিমা বেগম এবং তার নাতনি ছিল বাড়িতে। আজকে একদম ভরে গেছে গোটা বাড়িখানা। রায় দাদির পাশে বসে আছে। 3 যা রান্নাঘরে ছুটোছুটি করছেন। রায়ের পছন্দ মোতাবেক রান্না করবেন সকলে আজকে। সকাল বেলা ইভা এবং মীরা একের পর এক গল্প বলে চলেছে রায়কে। গল্প শুনে কুটি কুটি হাসছে রায়। মিহান এক কোনায় দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার রায়ের মুখপানে। বাবা কাল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে তাকে দেশ ছাড়তে হবে, না হলে রায়কে নিয়ে তিনি দূরে কোথাও চলে যাবেন। মূলত মিহানের আশেপাশে রায়কে থাকতে দেবেন না তিনি। অসহায় মিহান বাবার পায়ে হাত দিয়ে কেঁদেছে বহু, তবুও মন গলেনি পাশার মোশাফফরের। অবশেষে সিদ্ধান্ত নিয়েছে বাবার কথাই মানবে সে। কাল রাত 9টায় তার ফ্লাইট। বহু দূরে চলে যাবে সে রায়কে ছেড়ে। 2 হাতে কোনো কিছুই ধরতে পারে না রায়, একা একা চলতেও পারে না। নিজেকে বড্ড অসহায় মনে হয়। সকাল বেলা মীরা ইভা সর্বক্ষণ লেগে থাকে রায়ের সাথে, এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। সালমা, রিনা এবং ইমা রান্না বান্না করার তালেই আছেন। রায় বড্ড খেতে ভালোবাসে কিনা, একটু পর পরই এক একটা মজাদার ডিশ তৈরি করে রায়ের সামনে হাজির করছে। মোশাফফর, রাসেল, রাশেদুল ওনারা অফিস থেকে ফেরার পথে এটা ওটা নিয়ে আসেন। এত কিছুর মধ্যেও রায়ের মন ভালো নেই। মনে রাখে সে মেঘ জমেছে। বড্ড ইচ্ছে করছে ছুট্টে মিহানের কাছে চলে যেতে, বুকের মধ্যে মাথা রেখে হাজারখানা অভিযোগ জাহির করতে, কিন্তু পারছে না। মিহান বেশ কয়েকবার এসেছে রায়ের সাথে কথা বলতে, কিন্তু রায় বলেনি। কেন জানি কথা বলতে ইচ্ছে করে না তার, তবে শুনতে ইচ্ছে করে। রায়ের মন বলে, মানুষটা আসুক, তোর পাশে বসুক, অনেকটা সময় নিয়ে গল্প করুক, কাছে টেনে নিক, চাপটে জড়িয়ে ধরুক, অভিমানী রায়ের অভিমান বুঝে সেটা সমাধান করুক। কিন্তু এমনটা তো হচ্ছে না। মানুষটা বুঝতে পারছে না রায়ের মন। কিন্তু কেন? তবে কি সে কখনো ভালোই বাসেনি? হয়তো তাই। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রায়ের, আখি পল্লবে অশ্রু জমে। কেউ দেখে ফেলার আগেই আবার হাতের উল্টো পিঠে তা মুছে নেয়। জীবনটা কেমন যেন বেদনাদায়ক মনে হয়। 15 বছর বয়সেই সে হাঁপিয়ে উঠেছে। নিজেকে কেমন অসহায় অসহায় মনে হয়। ইচ্ছে করে দূরে কোথাও চলে যেতে, যেখানে উচ্চস্বরে কান্না করা যাবে, কেউ অদ্ভুতভাবে তাকিয়ে থাকবে না, কারণ জানতে চাইবে না। মীরা রায়ের মাথা খানা নিজের বুকের সাথে চেপে ধরে, উস্কো খুস্কো চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, সোনা, জানি না তোর কি হয়েছে, কেন এমনটা করলি, বা এখনো কেন তোর চোখে পানি। তবে সব সময় নিজেকে ভাবতে হয় না। বাবা চাচাদের দিকে তাকিয়ে দেখ, আমাদের দিকে তাকিয়ে দেখ। তুই ছাড়া আমার বড্ড অসহায়। তোকে আমরা বড্ড বেশি ভালোবাসি। যার জন্য কষ্ট পাচ্ছিস, যার জন্য মরতে যাচ্ছিস,
একবার তার কথা ভাবা বন্ধ করে দেখ, তোর পরিবারের কথা মনে পড়বে। তুই তাকে ছাড়া বাঁচতে পারবি না ভাবছিস, আর তোর পরিবার তোকে ছাড়া বাঁচতে পারবে না। রায় বুঝে আরো একটু আরাম করে সই। কাটা হাতে আলতো করে জড়িয়ে ধরার চেষ্টা করে মীরাকে, তবে পারে না, হাত যে অবশ, কোনো শক্তি পায় না মেয়েটা হাতে। মনে মনে ভাবে মিহান আর একবার কথা বলতে আসলে রায় কথা বলবে, ভালো করে বুঝিয়ে বলবে। শুধু আপনি, আমি ছাড়া অন্য কোনো মেয়েদের সাথে কথা বলবেন না। আমি সহ্য করতে পারি না। আপনি শুধু আমার সাথেই কথা বলবেন। এইসব মনোমালিন্য ভালো লাগছে না আমার। চলুন সবটা মিটিয়ে দুজন আগের মতন হয়ে যায়। আপনার সাথে কথা বলতে না পেরে আমার দম বন্ধ হয়ে আসছে। মোশাফফারের সাথে বড্ড ঝামেলা চলছে মিহানের। সে কিছুতেই লন্ডনে যাবে না, দেশ ছেড়ে কোথাও যাবে না, সে এখানেই থাকবে। সকাল অবধি সব ঠিকঠাকই ছিল। ভেবেছিল রায়ের সাথে কথা বলে মনোমালিন্য মিটিয়ে হাসি মুখে বিদায় নেবে। 2 বছর পর দেশে ফিরে ধুমধাম করে বিয়ে করবে অবুজ পাখিটাকে। কিন্তু রায় তো কথাই বলল না, মিহানের পানে তাকালো না পর্যন্ত, একটুও হাসলো না। এভাবে যেতে পারবে মিহান? কখনোই পারবে না। প্লেনে ওঠার আগেই জানটা বেরিয়ে যাবে তার। এই সামান্য কথাখানা বাবাকে বোঝাতে পারছে না মিহান, বা বাবা বুঝতে পারছেন না। মোশাফফার রেগে বলে দিয়েছে তার বাড়িতে মিহানের জায়গা হবে না, হয় দেশ ছাড়তে হবে না হয় বাড়ি। এক কথা 2 কথায় ঝগড়া বাড়ে। এতক্ষণ বদ্ধ ঘরে 2 বাপ বেটার ঝগড়া চললেও এখন ড্রয়িং রুমে চলে এসেছেন। সালমা কাউকে থামাতে পারছে না। বরাবরই কম কথা বলে মিহান, তবে আজকে বাবার একটা কথাও মাটিতে পড়তে দিচ্ছে না। ছেলের অভদ্রতা দেখে মোশাফফারের মেজাজ দ্বিগুণ খারাপ হয়ে যায়। বাড়ির সকলের সামনে কষিয়ে থাপ্পড় মেরে দেন মিহানের গালে। স্তব্ধ হয়ে যায় সকলেই। মীরা রায়কে ধরে নিয়ে আসছিল সেখানে, আর একটা থাপ্পড় দিতে উদ্ধৃত হয় মোশাফফার। রাশেদুল গিয়ে থামিয়ে দেন তাকে। রহিমা বেগম মিহানকে জড়িয়ে ধরে আহাজারি করছে। সালমা বেগম ডুকরে কেঁদে ওঠে, কাঁদছে রায়ও। সে আসলে বুঝতেই পারছে না কেন ঝগড়া হচ্ছে ওদের মধ্যে, কেনই তো মনোমালিন্য। মিহান রহিমাকে ছাড়িয়ে রায়ের সামনে এসে দাঁড়ায়, ধরে আসা স্বরে বলে, তোকে ভালোবেসে শেষ পর্যন্ত বাড়িও ছাড়তে হচ্ছে, আর কখনো আমার এই মুখটা তোকে দেখাবো না। ভালো থাকিস। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায় মিহান। যেতে যেতে পকেট থেকে ফেলে দেয় ঝকঝকে আইফোন খানা, ফ্লোরে পড়ে শব্দ করে ওঠে। সালমা বেগম আহাজারি করে ডাকতে থাকেন। মিহান কারোর দিকে ফিরে তাকায় না, পায়ের জুতো জোড়াও রেখে যায় বাড়িতে। ছোটখাটো একটা ঘূর্ণিঝড় বয়ে গেল। রায় বুঝে উঠতে পারল না গোটা ব্যাপারটায় তার ভূমিকা কোথায়। শুধু এতটুকু বুঝলো, সারা জীবনের জন্য মিহান নামক শখের পুরুষটিকে হারালো সে। জীবন থেকে চিরতরে হারিয়ে গেল, আর কখনো ফিরবে না, আসবে না আর রায়ের কাছে। আমি মরে যাব মিহান, এবার আর কেউ বাঁচাতে পারবে না আমাকে। পুনরায় রায়কে হসপিটালে ভর্তি করানো হয়। অতিরিক্ত চিন্তা এবং খাদ্য ঘাটতির জন্য দুর্বল হয়ে পড়েছে মেয়েটা। শরীরে রক্ত কম, নিয়মিত খাবার খেয়ে রক্ত উৎপাদন করা প্রয়োজন, কিন্তু তার বদলে উল্টে ঘাটতি দেখা দিচ্ছে। তারপরে প্রচন্ড জ্বর। হঠাৎ জ্বর কেন আসলো ডক্টর কিংবা বাড়ির লোক কেউই বুঝতে পারছে না। 102 জ্বরের তাপমাত্রা, কমার নামই নিচ্ছে না। জ্বরের ঘোরে বারবার একটা কথাই বলে চলেছে রায়, উনি চলে যাচ্ছে, ওনাকে আটকাও, আমি বাঁচবো না ওনাকে ছাড়া। কেউই বুঝতে পারে না রায় আসলে কি বলছে, কার কথা বলছে সে। বুঝতে পারে শুধুমাত্র মীরা। এই মুহূর্তে মিহানকে দেখলে রায় আপনা আপনি সুস্থ হয়ে যাবে, কিন্তু কোথায় পাবে তাকে? সন্ধ্যা 6টা বাজে এখন। সকলের অগোচরে মীরা বেরিয়ে যায় হসপিটাল থেকে। উদ্দেশ্য মিহানকে খুঁজে বের করবে, জানাবে রায়ের অসুস্থতার অবস্থা। মিহানের কাছের কোনো বন্ধু নেই, আত্মীয়দের বাড়িতে কখনোই যাবে না সে। হাতে টাকাও নেই, কি খাবে, কোথায় থাকবে, কোনো বিপদ হলো না তো? হাজারখানা চিন্তা মাথায় চেপে ব্যস্ত রাস্তার এক পাশ দিয়ে হেঁটে চলেছে মীরা। আখি পল্লব টলমল করছে, ভাইয়ের চিন্তায় হাত পা কাঁপছে। সবটা এলোমেলো কেন হয়ে যাচ্ছে? তাদের সুন্দর সংসারটা কেন শেষ হয়ে যাচ্ছে এইভাবে? অল্প বয়সী একটা ছেলে নতুন নতুন বাইক চালানো শিখছে বোধহয়। সে বেখেয়ালিতে মীরার ওপর দিয়েই প্রায় বাইক তুলে দিচ্ছে, হর্ন বাজাতে জানে না। চিন্তিত মীরা তা খেয়ালই করেনি। হঠাৎ হাতে টান অনুভব করে, কেউ মীরাকে টেনে দাঁড় করিয়ে দেয়, বুকের মধ্যে চেপে ধরে রাখে। মীরা অনুভব করে মানুষটির হার্টবিট। প্রচন্ড ভয় পেয়েছে বোধহয়। চোখ কান পকেটে রেখে হাঁটো নাকি? আশ্চর্য। অতি পরিচিত রাগান্বিত কণ্ঠস্বর শুনে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে মীরার। তারও একটু আয়েশ করে বুকের মধ্যে মাথাখানা চেপে ধরে। কোনো জবাব দেয় না, চোখ বুজে রয়। মানুষটি এবার বিচলিত হয়ে ওঠে।
মীরা ভয়ে জ্ঞান হারালো নাকি? নিজের বুক হতে তুলে নেয় মীরার মাথা, দুই গালে হাত রেখে পর্যবেক্ষণ করে। আহ্লাদে মীরা সুযোগ পেয়ে চেকে ধরে, ইচ্ছে করেই বদ্ধ করে রাখে আখি পল্লব। মানুষটির বিচলিত রূপ বেশ লাগছে। এই মীরা, কি হলো তোমার? চোখ খুলো। তানভীর অনবরত ডাকতে থাকে। ব্যস্ত রাস্তায় শো শো করে চলে যাচ্ছে বড় বড় গাড়ি, রিক্সা, সাইকেল, মোটরসাইকেল, সব মিলিয়ে পরিবেশ ভীষণ বাজে। প্রচন্ড শব্দে সুস্থ মানুষেরই মাথা ব্যথা করবে। এখানে থাকাটা নিরাপদ নয়। অগত্যা অবচেতন মীরাকে কোলে তুলে নেয় তানভীর। ব্যস্ত ভঙ্গিমায় পা চালায় হসপিটালের দিকে। মৃদু হাসে মীরা। তানভীরের লোমশযুক্ত বুকের ঘ্রাণ শুকে নেয় শ্বাস টেনে। ইচ্ছে করছে টুপ করে একটা চুমু খেয়ে নিতে, কিন্তু সাহস হয় না। মনে মনে বলে, আপনি আমারই হবেন, আপনাকে ছাড়া আমার চলবে না, কিছুতেই চলবে না। গভীর রাতে জ্বর ছেড়ে যায় রায়ের। একটু সুস্থ অনুভব করে। চোখ খুলে দেখতে পায় পাশে মা শুয়ে আছে। কিছুটা দূরে বাবা এবং চাচারা বসে বসে ঘুমাচ্ছেন। অন্য পাশে তানভীর ফোন দেখছে। সবাই আছে, শুধু মিহান নেই। মানুষটি আর আশেপাশেও আসবে না তার। কান্না পাওয়া উচিত রায়ের, কিন্তু কান্না কেন যেন আসছে না। দুই চোখ ভর্তি করে অশ্রুকণারা জমছে না। মনে মনে বলে, আপনি আমাকে ছাড়া বাঁচতে পারলে আমিও মরবো না। মনে মনে প্রতিজ্ঞা করে ভেঙে পড়বে না, নিজেকে শক্ত রাখবে, যেন কিচ্ছুই হয়নি তার সাথে। কোনো দুঃখই নেই তার জীবনে। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রায়ের। আখি পল্লব বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করে, যেন ঘুমিয়ে গেলেই মাথা থেকে মিহান নামক চিন্তাটা বেরিয়ে যাবে। কিন্তু ঘুম ধরা দেয় না। চোখ বন্ধ করলেই মিহানের মুখখানা ভেসে ওঠে। অগত্য তানভীরকে ডাক দেয় সে। ভাইয়া, এদিকে আসো। ফোন থেকে দৃষ্টি সরিয়ে রায়ের দিকে তাকায় তানভীর এবং তাড়াহুড়ো করে পাশে এসে বসে। মাথায় হাত বুলিয়ে শুধায়, কি হয়েছে রাই? কিছু বলবি? ফোন দাও তোমার, ফানি ভিডিও দেখবো, ভালো লাগছে না। তানভীর বিনা বাক্যে রায়ের হাতে নিজের ফোন দিয়ে দেয়। রায় ইনস্টাগ্রামে ঢুকে ভিডিও দেখতে শুরু করে, আর তানভীর পাশে বসে বসে রায়কে দেখতে থাকে। 4 দিন পর রায়কে নিয়ে বাড়িতে ফেরে সবাই। এবার আর কোনো আয়োজন করা হয়নি। রান্না বান্নারও তোড়জোড় নেই তেমন। কারো মুখে হাসিও নেই। মলিন মুখশ্রী নিয়ে সকলেই ঘুরে বেড়াচ্ছে। সালমা বেগম ক্ষণে ক্ষণে কেঁদে ওঠেন। 5 দিন হয়ে গেল তার বাচ্চাটা বাড়িতে নেই। কোনো খোঁজ খবরও নেই তার। কোথায় আছে কে জানে। মোশাফর সকলের অগোচরে 2 জন গুপ্তচর পাঠিয়েছেন মিহানের বার্তা জানতে, কিন্তু তারাও কোনো খোঁজ দিতে পারেনি। হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল ছেলেটা। রায় এখন বেশ সুস্থ। হাত দিয়ে টুকটাক কাজও করতে পারে, যেমন ওড়না ঠিক করতে পারে, চিনুনি ধরতে পারে, তবে আঁচড়াতে পারে না। কক্ষে আপাতত একাই রয়েছে রায়। মীরা, সকাল, বেলা এবং ইভা গিয়েছে মোহনার বাড়িতে। চলে আসবে সকলেই। সবার মন মেজাজ ভালো নেই, তাই মোহনা ডেকে পাঠিয়েছেন। তাছাড়া সকলে মিলে মিহানকে খোঁজার প্ল্যানিংও করবে। ব্যালকনিতে দাঁড়িয়ে আপন মনে গান গাইছে রায়। আমার অন্য গ্রহের চাঁদ, আমার একটা থাকার ছাদ, আমার ফেরার সম্ভাবনা, অমাবস্যায় জ্যোৎস্না। গানখানা নিজের জীবনের সাথে একদম হুবহু মিলে যায় বলে ভীষণ পছন্দের তার। ফোনে সর্বক্ষণ এই গানটাই চালিয়ে রাখে সে, এবং নিজের ঠোঁটেও আওড়ায় সর্বক্ষণ। হঠাৎ করে রায়ের নজর পড়ে বাগানের দিকে। সেখানে স্পষ্ট মিহানকে দেখেছে সে। আম গাছ বেয়ে উঠে আসছে রায়ের কক্ষের দিকে। আখি পল্লব বড় হয়ে ওঠে। অস্ফুরণ কণ্ঠে বলে ওঠে, মিহান, আপনি এসেছেন আমার কাছে? মিহান রায়ের কাছে আসলো। বুকের মধ্যে জাপটে জড়িয়ে ধরে নানান কথা বলল। ভালোবাসার বুলি আওড়ালো। ললাতে ওষ্ঠ ঠেকিয়ে গম্ভীর চুম্বন এঁকে দিল। আদুরে সুরে আকুতি করে বলল, রাই, আমার জান, আমার সোনা, তোকে ছাড়া আমি বাঁচবো না রে। তুই শুধুই আমার। তোকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কোথাও যাব না তোকে ফেলে। প্রয়োজনে 2 জন একসঙ্গে জীবন দেব, তবু আমি তোকে একা ফেলে কোথাও যাব না। বাবা যাই বলুন, আমি শুনছি না। আল্লাদি রায় মিহানের ভালোবাসার বলি শুনে ঠোঁট উল্টে কেঁদে ফেলল। মুখ লুকালো মিহানের প্রশস্ত বুকে। আশ্বস্ত করে বলল, আমিও কোথাও যাব না আপনাকে ছেড়ে। আমরা 2 জন সারা জীবন একসাথে থাকবো, একে অপরের ছায়া সাঙ্গী হয়ে। নিজের অকেজো হাতখানা বাড়িয়ে দেয় রায়। ধরার চেষ্টা করে মিহান নামক পাষাণ পুরুষের মুখখানা, কিন্তু মিহান তো নেই। তার সামনে কেউ নেই। কেউ ভালোবাসার বুলি আওড়াচ্ছে না, কেউ গভীর আকুতি নিয়ে ভালোবাসি বলছে না। গাছ বেয়ে কেউই উঠছে না। কিন্তু কেন? রায় না এইমাত্র দেখেছে, স্পষ্ট দেখেছে সে। তার দেখায় তো কোনো ভুল হয়নি। তাহলে হ্যালুসিনেশন হলো কি? ঘামতে শুরু করে রায়। ঠোঁট কামড়ে বিচলিত নয়ন ঘুরিয়ে এদিক ওদিক খুঁজতে থাকে।
ছোট্ট ব্যালকনির এ মাথা হতে ও মাথা দৌড়াতে থাকে। গোটা বাগানে নজর বোলায়, মিহানের টিকিটিও খুঁজে পায় না। কিন্তু এখানেই তো ছিল মিহান। রায় জানে সে ছিল, হয়তো এখনো আশেপাশেই আছে, রায়ের নজরে পড়ছে না। বাগানের গাছগুলো বড় বড় হয়েছে, হয়তো গাছের আড়ালে লুকিয়ে আছে। ছটফটে মনখানা রায়কে বলে ওঠে, বাগানে যে রায়, সেখানেই আছে তোর মিহান। এক মুহূর্ত দেরি করে না রায়, ব্যস্ত পায়ে দৌড়ে বেরিয়ে যায় কক্ষ হতে। ড্রয়িং রুমে আজকে কেউ নেই, সেখানে কেউ উপস্থিত থাকলে জবাবদিহি করতে হতো। বাড়ির মূল ফটক খোলাই ছিল, এটা দেখে রায়ের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। দরজা আটকানো থাকলে কারো সাহায্য নিতে হতো তাকে, একা একা দরজা খুলতে পারতো না। খুব বেশি কষ্ট করতে হয় না রায়কে। চৌকাঠ পেরোতে দেখতে পায় লাল রঙের একটা ব্যাগ পড়ে আছে। চিন্তিত রায় ভ্রু কুঁচকে ব্যাগের পানে তাকিয়ে থাকে। পর মুহূর্তেই মনে হয় এটা মিহানও রেখে যেতে পারে। চট করে বসে পড়ে রায়, হাত নাড়িয়ে ব্যাগ ফাঁকা করার চেষ্টা করে, সফলও হয়। ব্যাগের ভেতরের একটা কালো রঙের ডায়েরি দেখা যাচ্ছে। রায় ডায়েরিটা নিতে হাত বাড়ায়, ভারী হওয়ার ফলে সেটা বের করতে পারে না। হাতে পড়ে একটা সাদা রঙের কাগজ, যেটা একদম মেলে দেওয়া, সেটাই বের করে রায়। চোখে পড়ে গোটা গোটা অক্ষরের লেখা কিছু লাইন। ক্ষণিকের দূরত্ব যদি আমাদের ভবিষ্যৎ সুন্দর করতে পারি, তাহলে এই দূরত্ব আমি মেনে নিতে পারবো। কিন্তু দূরত্বের দোহাই দিয়ে যদি তুই অন্য কারো হয়ে যাস, আই সোয়ার তোকে আমি খুন করে ফেলবো। চলে যাচ্ছি আমি, মরে যাচ্ছি না। নিজের খেয়াল রাখবি। আমার কথা মনে পড়লে ডায়েরি ভর্তি করে লিখে রাখবি মনের কথাগুলো। কখনো দেখতে ইচ্ছে করলে আসমান পানে তাকিয়ে থাকবি, ঝলমলে তারা হয়ে দেখা দেবো আমি তোকে। আর আর আমার জন্য অপেক্ষা করবি। মনে রাখবি, তুই শুধুই আমার। আমার রুমে খাটের উপর ফোন রাখা আছে, সেটা নিজের কাছে রাখবি। লন্ডন পৌঁছে আমি তোকে কল করব, রাতেই আমার ফ্লাইট। ভালো থাকিস রাই, আমি তোকে অসম্ভব ভালোবাসি। চিরকুটখানা পরে রায়ের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কলিজা ঠান্ডা হয়ে যায়। এতদিনে গলা কাটা মুরগির ন্যায় ছটফট করা হৃদয় খানা জলের ন্যায় শান্ত হয়ে যাচ্ছে। মানুষটা রায়কে ভালোবাসি বলেছে, আবার কল করবে সেটাও বলেছে। আর কিছু দরকার পড়বে? একদমই না। কৌতূহলী রায় আবারও ব্যাগে হাত ঢুকায়। এবার বেরিয়ে আসে ছোট্ট নীল রঙের একটা চিরকুট, যেখানে লেখা রয়েছে, চাইলে আমি তোকে এক্ষুনি বিয়ে করতে পারতাম। আমি দেশে থাকলে হয়তো করে ফেলতাম, কিন্তু তাতে আমাদের ভবিষ্যৎটা সুন্দর হতো না রাই। এইটুকু বয়সে তুই সংসারের ঝামেলায় ঢুকে যেতিস, আমি খেয়েই হারিয়ে ফেললাম, যেটা আমাদের জন্য ভালো হতো না। রায়কে আগের মতোই চঞ্চল এবং হাসি খুশি দেখে সকলেই খুশি হয়। শুক্রবারের সকাল, বাড়িতে আয়োজন করা হয়েছে হরেক রকম নাস্তার। খাবার টেবিল ভর্তি করে বসে পড়েছে অনেকেই, কিন্তু কেউ কোনো খাবার মুখে তুলছে না বা প্লেটে খাবার বেড়েও নিচ্ছে না। সালমা বেগম ফোনের পানে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন, চোখের কোণে পানি জমেছে তার। মোশাফফার অধীর আগ্রহে স্ত্রীর পানে তাকিয়ে রয়েছেন। রায় মাথা নিচু করে বসে আছে, নিজের আগ্রহ কারোর কাছে প্রকাশ করবে না বলেই মাথা নুইয়ে রেখেছে সে। রাশেদুল কয়েকবার ফোন ঘেটে বিরক্ত হয়ে রেখে দিল টেবিলে। সকাল বেলা মীরা ইভা গালে হাত দিয়ে বসে আছে। হঠাৎ করে সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে উচ্চ শব্দে ভেজে ওঠে সালমা বেগমের হাতে থাকা ফোনখানা। স্ক্রিনে মিহান নামটা ভেসে উঠেছে। সালমা তাড়াহুড়ো করে রিসিভ করে। ভেসে আসে মিহানের হাসি মাখা আদল। সালমা বেগম ছেলেকে দেখে কেঁদে ওঠেন। মোশাফফার শুকনো ঢোক গিলে আদুরে সুরে বলে, আব্বা, আমার বাজান কেমন আছো? মিহান মলিন হেসে বাবার প্রশ্নের জবাব দেয়। তারপর সকলের সাথেই কথা বলে সে, কিন্তু রায়ের কথা জিজ্ঞাসা করে না পর্যন্ত। একটা বারও কথা বলতে চায় না, অথচ স্পষ্ট করে বলল, আপু, সকালবেলা মীরা ইভা ওরা কোথায়? সকলের কাছে ফোন দাও, কথা বলি। রায় নামটা কেন বললো না? আপু, রায়ের কাছে দাও, একটু কথা বলি। অভিমানে নয়নজোড়া টলমল করে ওঠে রায়ের। চৌধুরী বাড়ির বড় মেয়ে সকাল, বাড়িতে তার বিয়ের সম্বন্ধ এসেছে। সম্বন্ধটি মিহান পাঠিয়েছে। ছেলে তার পরিচিত এবং ভীষণ বিশ্বস্ত। মিহানের ইচ্ছে এখনই সকালের বিয়ে হয়ে যাক। অনার্সে পড়ছে, বিয়ের বয়সও বেশ হয়েছে। বাড়ির গিন্নিরা রান্না বান্নায় ব্যস্ত। মোহনাও তার ছেলে মেয়ে নিয়ে চলে এসেছে। বরাবরই চৌধুরী বাড়ির বড় ছেলে তানভীর, সব দায়িত্ব তাকেই পালন করতে হয়। আজকেও তার ব্যতিক্রম নয়। বাজার সদাই থেকে শুরু করে মেহমান আপ্যায়ন সবটাই তার দায়িত্বে। রাশেদুল অফিসে গিয়েছে, প্রচুর কাজের চাপ, ছুটি পাননি তিনি কোনো মতেই। তবে পাত্রপক্ষ আসার আগেই চলে আসবেন এটা শিওর বলেছেন। মোশাফফার রান্নাঘরে মহিলাদের সাথে সাহায্য করছেন।
মুরগির মাংস পিস পিস করে কেটে দিচ্ছেন, স্যালাড কাটছেন, পিঠে ভাজছেন, এসব কাজ বেশ ভালোই পারেন তিনি। ছোটবেলায় মায়ের সাথে কাজ করত। 3 ভাই এবং বোন ছোট ছিল বলে সব কাজ মাকে একাই করতে হতো। মায়ের কাজ কমাতে নিজেই হাতে হাতে সাহায্য করতেন তিনি। রহিমা বেগম বলে বলে দিচ্ছেন সবাইকে সবটা। বয়স হয়েছে, এখন তিনি কোনো কাজ করতে পারেন না আগের মতো, তবে ছেলের বউদের পরামর্শ দিতেও ভোলেন না তিনি। মীরা, ইভা, মেঘলা, বেলা সকালকে সাজাচ্ছে। তাদের বোনকে সব থেকে বেশি সুন্দর দেখতে হবে আজকে। রায় খাটের এক কোণায় বসে আছে, মন মেজাজ বেজায় খারাপ তার। 10টা দিন কেটে গেলেও এখনো পর্যন্ত মিহান কল করলো না। প্রতিদিন বাড়ির সবার সাথে কথা বললেও রায়ের কথা জিজ্ঞাসা করে না পর্যন্ত, এমনকি তার খোঁজটাও নেয় না। বুকের ভেতরটা জ্বলে পুড়ে যায় রায়ের। মানুষটা কেন এত পোড়াচ্ছে? উদাসীন রায়ের কান্না পায় মাঝে মধ্যেই, তবে নিজেকে দমিয়ে রাখে। জোর করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে, বিড়বিড় করে আওড়ায়, প্রিয় শখের পুরুষ, আরও একবার আসুন না কাছে, চড়িয়ে নিন বুকে। আই প্রমিস এবার আর কোনো ভুল করব না। জান দিয়ে হলেও আটকে রাখবো আপনাকে, দূরে যেতে দিব না। এই রায়, দেখ তো কেমন লাগছে সকালকে। মেঘলা হাসি মুখে জিজ্ঞেস করে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে রায়, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে সকালকে, অতঃপর কপাল কুঁচকে বলে, ভালোই লাগছে, তবে তোরা কি একটা সিক্রেট জানিস? সকাল বড় বড় নয়নে তাকায় রায়ের মুখপানে, ইশারায় না করে বলতে। বাকিরা দ্বিগুণ উৎসাহে রায়ের পানে তাকায়। মীরা কপালে চুমু এঁকে দিয়ে বলে, কি সিক্রেট রে? বল বল, শুনবো। রায় একটু ভাব নেয়, দাঁত কেলিয়ে সকলের পানে তাকায় এবং বলে ওঠে, শুভ ভাই আর সকাল প্রেম করে, সেটা মিহান ভাই ধরে ফেলেছে, তাই তো নিজে দায়িত্বে বিয়ে দিয়ে দিয়েছে। সবাই বেশ আশ্চর্য হয়। সকাল প্রেম করত, মিহানের কাছে ধরাও খেলো, আর ওরা কেউ জানতে পারলো না পর্যন্ত। মেঘলা আফসোসের সুরে বলে, ইস, আমার একটা বয়ফ্রেন্ড থাকলে মিহান ভাই ঘটকালি করতে পারতো। মীরা বলে, এবার আমাদের একমাত্র টার্গেট ছেলে পটানো। এক একজন এক একটা ছেলে ধরে আনবো, আর মিহান ভাই ঘটকালি করে দিবে। ওদের হাসি মজার মাঝেই কক্ষে প্রবেশ করে তানভীর। হাতে তার শরবতের ট্রে, সবার জন্য শরবত এনেছে সে। মীরার চট জলদি তানভীরের পানে এগিয়ে যায়, ট্রে হতে একটা একটা করে গ্লাস নিয়ে সবাইকে দিতে থাকে। রায় এখন গ্লাস ধরতে পারে, খেতেও পারে একা হাত দিয়ে, তবুও তানভীর রায়ের জন্য পাইপ এনেছে। সেটা সেট করে রায়কে দেয় মীরা, তারপর নিজের গ্লাস হাতে তুলে নেয়। হাত ফাঁকা হতেই তানভীর মীরার মাথায় গাঁটটা মারে, হেসে বলে, বেশ কাজের হয়েছিস দেখছি। তানভীরের শরীর হতে ফসফস করে ভেসে আসছে জেন্টস পারফিউমের ঘ্রাণ, যা রীতিমতো পাগল করে দিচ্ছে মীরাকে। ইচ্ছে করছে জাপটে জড়িয়ে ধরে লোমযুক্ত বুকে মুখ গুজে দিতে, কিন্তু এমনটা করলে থাপ্পড় একটাও মাটিতে পড়বে না, সবগুলো পড়বে মীরার গালে। অগত্যা নিজের অশ্লীল ইচ্ছেকে বিদায় জানিয়ে ঋণঋণিয়ে জবাব দেয়, বড় হয়ে গিয়েছি তো, বিয়ের বয়স হয়ে গিয়েছে, কাজের হব না। তানভীর ভ্রু কুচকে ফেলে, এই মেয়ে নাকি বড় হয়ে গিয়েছে, সেই দিন না নাক দিয়ে সর্দি ছড়ত। রায় দুইজনকে পর্যবেক্ষণ করে, পারফেক্ট জায়গায় দাঁড়িয়ে আছে সে। এই মুহূর্তে তানভীরকে ধাক্কা মারলে দুইজনই খাটে পড়ে যাবে। দুষ্টু রায়ের মাথায় দুষ্টুমির বুদ্ধি আটে। সে গ্লাসখানা টি টেবিলে নামিয়ে তানভীরের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবং জোরে একটা ধাক্কা মারে। তাল সামলাতে না পেরে খাটের উপরে পড়ে যায় তানভীর, নিচে পড়ে মীরা। তানভীরের ঠোঁট গিয়ে ঠেকেছে মীরার ঠোঁটে এবং ডান হাতখানা পড়েছে বক্ষ বিভাজনে। হতভম্ব হয়ে যায় সকলেই। রায়ও বেশ ঘাবড়ে যায়, এমনটা তো সে চায়নি। তানভীরকে কয়েক সেকেন্ড সময় লাগে বুঝতে যে কি হয়ে গেল তার সাথে। যখনই বুঝতে পারে তাড়াহুড়ো করে উঠতে নেয়, হাতে চাপ প্রয়োগ করে, ব্যথায় ঘুমিয়ে ওঠে মীরা। পুনরায় অপ্রস্তুত হয়ে পড়ে তানভীর, হাত ছড়িয়ে নেয় এবং উঠে বসে। বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কাঁপছে। কি হয়ে গেল এটা? মীরা মরার মতো পড়ে থাকে চোখ বন্ধ করে। বুকটা এখনো চিনচিন ব্যথা করছে। তার ঠোঁটে লেগে আছে ওই লোকটার ছোঁয়া। ইস, পাগল পাগল লাগছে মীরার। কি হয়ে গেল? এত তাড়াতাড়ি এবার সময় কেটে গেল কেন? পাষাণ পুরুষ কি পারতো না আরো একটু থাকতে? তানভীর বেরিয়ে যেতেই 5 বোন মিলে জেকে ধরে মীরাকে। এটা ওটা বলতেই থাকে। মীরা চুপচাপ শোনে, কোনো জবাব দেয় না। রায়ের কোমরে গোজা ফোনখানা বেজে চলেছে, ভাইব্রেশন করার ফলে কেঁপে কেঁপে উঠছে। সেই সাথে কাঁপছে রায়ের বুকের ভেতরখানাও। ফোনখানা মিহানের, কল করার কথাও মিহানেরই। তবে কি সেই কল করলো? রায় এক দৌড়ে বেরিয়ে যায় কক্ষ হতে। নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয়।
কোমর হতে ফোন বের করে সত্যি মিহানের কল, বিদেশি নাম্বার।